প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায়। অনেক শিক্ষার্থী এই অধ্যায়ে সমস্যায় ভোগে যে ব্যাংক সমন্বয় বিবরণী পারি না। তো আমার 5টা ধারাবাহিক ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? এই ধারাবাহিক ক্লাস সবগুলো করবো। আশা করি ব্যাংক সমন্বয়ে কোনো সমস্যা থাকবে না, সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। ওকে, আর আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকবা এবং আমাদের পেজের সাথে থাকবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাওয়ার জন্য। সো স্টার্ট করছি আমাদের ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয়, কাদের জন্য তৈরি করা হয়, কে তৈরি করে, সব তথ্য আমরা জানব। তার আগে একটা কথা খেয়াল করো, আমাদের হিসাব বিজ্ঞানের ব্যবহার কোথায়? ব্যবসা প্রতিষ্ঠানে। আর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুব জরুরি হচ্ছে কি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি হচ্ছে কি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। সো ব্যাংক ছাড়া বিজনেসের লেনদেন অসম্ভব। তো সেক্ষেত্রে আমরা কবে ক টাকা ব্যাংকে জমা দিলাম, তুললাম, আমরা কোথায় লিখি বলো তো? আমরা লিখি কিন্তু নগদান বইতে। নগদান বইতে 2 ঘরা 3 ঘরাতে খেয়াল করে দেখবা আমরা ব্যাংক নামে কিন্তু একটা কলাম করি। সেই কলামে আমরা কবে ক টাকা ব্যাংকে জমা দিলাম, তুললাম, আমরা সেটা কিন্তু লিখে রাখি। আমাদের টাকা আমরা জমা রাখছি কোথায়? ব্যাংকে। আমাদের টাকাটা আমাদের ব্যবসার টাকাটা আমরা জমা রাখছি কোথায়? ব্যাংকে। আমরা লিখে রাখছি কোন বইতে? নগদান বইতে। ও, এখানে একটা কথা বলার, তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি ব্যাংকে হিসাব খোলে বা অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্ট হচ্ছে চলতি হিসাব। আমরা জানি ব্যাংক হিসাব 3 ধরনের, চলতি, সঞ্চয়ী এবং কি স্থায়ী। তো ব্যবসায়ীদের জন্য হচ্ছে কি চলতি। তো কোনো ব্যবসায়ী যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলে চলতি হিসাব, সেই ব্যবসায়ীকে বলা হবে আমানতকারী। কি বলা হবে? আমানতকারী। তাহলে আমানতকারী কবে ক টাকা ব্যাংকে জমা দিল, তুললো, সেটা লিখে কোথায়? নগদান বইতে। এবার আমাকে একটা কথা খেয়াল করো, আমাদের টাকাটা আমরা ব্যাংকে রাখছি। ব্যাংকে কি আমাদের টাকা আমরা দিয়ে দিচ্ছি? অফকোর্স নট। আমাদের টাকা কিন্তু আমরা ব্যাংকে দিয়ে দিচ্ছি না, ব্যাংকের কাছে গচ্ছিত রাখছে। যখন প্রয়োজন হবে আবার উঠিয়ে নিব। তো আমাদের টাকাটা আমরা ব্যাংকের কাছে গুচ্ছিত রাখছি। সো সেই টাকাটা আমাদের কাছে কিন্তু সম্পদ, কিন্তু ব্যাংকের কাছে কি? অবশ্যই পারবে, আশা করি। বলে দিতে হবে? বলে না দিলেও পারবে আশা করি। আমাদের টাকা আমাদের কাছে সম্পদ, কিন্তু ব্যাংকের কাছে কি? দায়। কারণ ব্যাংকের কাছে আমরা গচ্ছিত রেখেছি। যখন প্রয়োজন হবে তখন আবার নিয়ে চলে আসবো, উত্তোলন করে নিয়ে চলে আসবো। আবার যখন ব্যাংকে রাখা দরকার রাখবো। তো এই ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে হলে অ্যাট ফার্স্ট তোমাদের কিছু জাবেদা সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে দেখবা খুব সুন্দরভাবে ব্যাংক সমন্বয় বিবরণী পারবে তোমরা, ঠিক আছে? যেমন খুব ইজি ব্যাপার, তোমরা কিন্তু এই জিনিসটা জানো, এই যে এই জাবেদাগুলো খুব আননোন কিছু না, নোন বিষয়। যেমন এখানে কি লেখা আছে দেখো তো, নগদ টাকা ব্যাংকে জমা হলো। সাপোজ আমাদের ব্যবসায়ের 1 লক্ষ টাকা আমরা ব্যাংকে জমা রাখলাম। আমরা কি জাবেদা দিই? ব্যাংক হিসাব ডেবিট, নগদ ক্রেডিট। 1 লক্ষ টাকা আমরা ব্যাংকে জমা রাখলাম, আমরা জাবেদা দিই ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট। কেন? কারণ টাকাটা ব্যাংকের কাছে গচ্ছিত রেখেছে আমাদের সম্পদ। ব্যাংক জমা নামের সম্পদ বাড়লো আর নগদ নামের সম্পদ কমলো। এই টাকাটা যখন আমরা ব্যাংকে জমা রাখি, ব্যাংক তখন কি জাবেদা দেয়? নগদান হিসাব ডেবিট, কারণ টাকাটা ব্যাংক নগদে পাচ্ছে। আর ক্রেডিট করে কি? আমানতকারী। সত্যি কথা বলতে আমানতকারী না, অ্যাকাউন্ট নাম্বার। আসলে আমানতকারী হয় না, অ্যাকাউন্ট নাম্বার। আমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো তখন আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। ব্যাংক তখন আমানতকারীকে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটাকে ক্রিয়েট করে। তো এত অ্যাকাউন্ট নাম্বার তো জানা সম্ভব নয়, দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট বলছি আমানতকারী, অর্থাৎ গ্রাহকের অ্যাকাউন্টটাকে ক্রেডিট করা হয়। সো আমাদের টাকা যখন আমরা 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছি, আমরা বলছি নগদ ডেবিট, আমরা বলছি ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট। আমাদের ব্যাংক জমা নামের সম্পদ বাড়লো, নগদ সম্পদ কমলো। ওই টাকাটা যখন ব্যাংকে রাখছি, ব্যাংক জাবেদা দিচ্ছে কি? নগদ ডেবিট, কারণ টাকাটা ব্যাংক নগদে পেয়েছে, ব্যাংকের নগদ সম্পদ বেড়েছে। আর পুরো টাকাটা ব্যাংকের কাছে কি? দায়। আর দায় বাড়লে কি হয়? ক্রেডিট। সো ব্যাংক আমানতকারীকে কি করলো? ক্রেডিট, বা আমানতকারীর অ্যাকাউন্টটাকে কি করলো? ক্রেডিট। দেন ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করলে, যেমন ব্যাংক তো আমাদের ফ্রিতে সার্ভিস দেবে না, সেবা দেবে না, বিনিময়ে চার্জ দেবে, সার্ভিস চার্জ নেবে, তাই না? সাপোজ ব্যাংক আমাদের সেবা দেওয়ার বিনিময়ে, আমি এমনি একটা অ্যামাউন্ট লিখছি, 2000 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। সার্ভিস চার্জ বাবদ ব্যাংক 2000 টাকা নিয়েছে।
আমানতকারী কি জাবেদা দিবে? ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কেন? কারণ এই সার্ভিস চার্জটা ব্যবসায়ের কাছে খরচ, কারণ ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিচ্ছে সার্ভিস দেওয়ার বিনিময়ে। আর টাকাটা কি নগদে নিচ্ছে? নো, অফকোর্স নট, অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। আর তখন তোমার মোবাইলে মেসেজ আসতেছে, ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স হ্যাজ বিন ডেবিটেড ডিউ টু সার্ভিসেস। তো ব্যাংক সার্ভিস চার্জ নিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। সো ব্যাংক চার্জটা আমাদের কাছে খরচ। এই টাকাটা কি নগদ নিচ্ছে না আমাদের অ্যাকাউন্ট থেকে নিচ্ছে? আমাদের অ্যাকাউন্ট থেকে নিচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ব্যাংকে জমা টাকা কমে যাচ্ছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এবার ব্যাংক সেটার জন্য কি জাবেদা দিচ্ছে? আমানতকারী হিসাব বা আমানতকারীর অ্যাকাউন্ট নাম্বারটাকে ডেবিট করছে আর সেবায় ক্রেডিট করছে, কারণ সেবা দেওয়ার বিনিময়ে চার্জ নিয়েছে। সো এটা ব্যাংকের কাছে কি আয়। আর আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, সো ব্যাংকের দায় কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। সো আমাদের অ্যাকাউন্ট নাম্বার বা আমানতকারীকে কী করা হচ্ছে? ডেবিট। ওকে, আচ্ছা। দেন ব্যাংকে যদি আমরা যা টাকা জমা রাখি স্থায়ী হিসাবে, তাহলে ব্যাংক আমাদের কি দিচ্ছে? সুদ দিচ্ছে। তো স্থায়ী হিসাবে সুদটা আমাদের কি? আয়। তাহলে স্থায়ী হিসাবে আমরা টাকা জমা রেখেছি, তার উপরে ব্যাংক আমাদের সুদ দিচ্ছে। তো সুদটা কি আয়? সুদটা কি নগদে দিচ্ছে না আমাদের অ্যাকাউন্টে দিচ্ছে? অ্যাকাউন্টে দিচ্ছে। সো আমরা জাবেদা দিচ্ছি কি? ব্যাংক হিসাব ডেবিট, কারণ আমাদের ব্যাংকে জমা টাকা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। আর সুদটা আমাদের কাছে কি আয়, তাই সুদ আয় ক্রেডিট করলাম। ওকে, সো 10,000 টাকা সুদ। এবার এটার জন্য ব্যাংক কি জাবেদা দেবে? ভাই, আমাদের জমা টাকা এটা ইউজ করলো কে? ব্যাংক। আমাদের জমা টাকা সেটা ইউজ করলো কে? ব্যাংক। তো সেক্ষেত্রে এটার উপরে ব্যাংক সুদ দিবে। সো ব্যাংকের কাছে এটা খরচ। সো ব্যাংক আমানতের সুদ ডেবিট করছে। আর টাকাটা কিন্তু নগদে দিচ্ছে না, আমাদেরকে অ্যাকাউন্টে দিচ্ছে। আমাদের অ্যাকাউন্টে দিচ্ছে মানে কি? ব্যাংকের দায় বাড়ছে। সো আমানতকারী বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বারটাকে কি করছে? ক্রেডিট। ওকে, দেন প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংক জমা। প্রাপ্য হিসাব মানে তো জানি আমরা যে আমরা কারো কাছ থেকে টাকা পাবো। সাপোজ আমরা কারো কাছ থেকে টাকা পাবো 50,000 টাকা, আমাদের হয়ে এই টাকাটা আদায় করছে কে? ব্যাংক। বা আমাদের গ্রাহক আমাদেরকে না দিয়ে সরাসরি আমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমাদের নগদ বাড়লো? অফকোর্স নট, আমাদেরকে ব্যাংকে জমা টাকা বাড়লো। সো ব্যাংক হিসাব ডেবিট। আর আমাদের প্রাপ্য কমে গেল, প্রাপ্য ক্রেডিট। এবার আমাদের হয়ে যেহেতু টাকাটা আদায় করছে কে? ব্যাংক। তো ব্যাংক জাবেদা কি দিবে? নগদ ডেবিট, কারণ ব্যাংক টাকাটা নগদে পেয়েছে, ব্যাংকে নগদ বেড়েছে। আর আমানতকারী ক্রেডিট, টাকাটা আমাদের অ্যাকাউন্টে বাড়িয়ে দিল। আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সে যে টাকা ছিল তার সাথে আরও 50,000 টাকা যোগ করে দিল। সো অলওয়েজ মনে রাখবা, আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাওয়া মানে ব্যাংকের দায় বেড়ে যাওয়া। আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাওয়া মানে ব্যাংকের কি? দায় বেড়ে যাওয়া। আমাদের অ্যাকাউন্টে টাকা কমে যাওয়া মানে ব্যাংকের কি? দায় কমে যাওয়া। ওকে, এরপরে প্রাপ্য হিসাবের নিকট হতে চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি একটু বলে রাখি, যে ভাবছো ব্যাংক সমন্বয় বিভিন্ন শিখবে, জাবেদাগুলো করছে কেন? ভাইয়া, তোমরা যদি এই 5-7টা জাবেদা শেখো, বোঝো, তাহলে ইজিলি ব্যাংক সমন্বয় বুঝবে। কারণ যার জাবেদা ওকে, ব্যাংক সমন্বয় ওকে, জাবেদা পাঠতে হবে। প্রাপ্য হিসাবের নিকট হতে চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা। এখানে একটা কোটেশন দিয়েছি, যদি ব্যাংক আদায় করে। খেয়াল করো, আমরা কারো কাছ থেকে টাকা পাবো প্রাপ্য হিসাবের কাছ থেকে। সাপোজ আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে 1 লক্ষ টাকা পাবো। 1 লক্ষ টাকা পাবো প্রাপ্য হিসাবের কাছ থেকে। প্রাপ্য হিসাব সরাসরি আমাদেরকে টাকাটা না দিয়ে একটা চেক দিয়ে দিল। তো চেক যখন দেয়, তখন ওই চেকের টাকা আদায় করার জন্য আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা সেই ব্যাংকে চেকটা আদায়ের জন্য জমা দিয়ে দিই। ব্যাংক আমাদের হয়ে, আমাদের প্রতিনিধি হয়ে ওই চেকের টাকা আদায় করে। তো আমরা আগেই নগদান বইতে জাবেদা দিয়ে দিই, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা আগেই এই জাবেদাটা দিয়ে দিই। মনে রাখবো, এই জাবেদা কিন্তু আমরা আগে দিই, আদায় হওয়ার আগেই কিন্তু এই জাবেদা দিয়ে দিই, কারণ আমরা জানি ব্যাংক আদায় করবেই। সো আমরা আগেই ব্যাংক জমা নামক সম্পদ বাড়িয়ে রাখি, কারণ ব্যাংক আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা করবে। আর প্রাপ্য হিসাব কমে গেল, কারণ তার কাছ থেকে চেক পেয়ে গেছে। এবার ব্যাংক যদি আদায় করে, তখন জাবেদা দিচ্ছে নগদ ডেবিট।
আর আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে, সো ব্যাংকের দায় বাড়ছে, আমানতকারীর অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এক্ষেত্রে একটা কথা খুব ভালো করে খেয়াল করবা, ব্যাংক আদায় করলে কিন্তু এই জাবেদা দেবে। আমরা নগদান বইতে জাবেদা দিচ্ছি কিন্তু আগে, চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে এই জাবেদা দিচ্ছি। আর ব্যাংক জাবেদা দিবে যদি আদায় করতে পারে তো জাবেদা দিবে, আর যদি আদায় করতে না পারে তাহলে কিন্তু জাবেদা দেবে না। খুব ভালো করে এটা খেয়াল করবা, বিকজ ম্যাথ শেখার ক্ষেত্রে এগুলো লাগবে, কে আগে জাবেদা দিচ্ছে কে পরে দিচ্ছে। যেমন আমি আরও একটু বলে রাখি, ব্যাংক চার্জের জাবেদা কে আগে দিচ্ছে? ব্যাংক। নগদান বই দিচ্ছে পরে। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক আগে আমাদের সুদ দিচ্ছে, জাবেদা দিচ্ছে, তারপরে আমরা হিসাব রাখছি। প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক আগে হিসাবের বইতে যোগ করেছে, তারপরে আমরা নগদান বইতে যোগ করছি। চেক পে আদায়ের জন্য ব্যাংকে জমা, আমরা আগে নগদান বইতে যোগ করছি, আর ব্যাংক আদায় করলে যোগ করবে, আদারওয়াইজ করবে না। দেন এরপরে জাবেদাটা দেখো কানেক্টেড, আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে, অর্থাৎ এখানে কোটেশনটা হচ্ছে যদি ব্যাংক আদায় না করে। এই যে ধরে নাও এই 1 লাখ টাকার চেক আদায়ের জন্য যখন ব্যাংকে জমা দিই আমরা এই জাবেদা দিচ্ছি, আর ব্যাংক দিচ্ছে এই যাবে না যদি আদায় করে। আচ্ছা ধরে নাও যদি ব্যাংক আদায় না করে, অর্থাৎ এইটাকে এভাবে বোঝো যে সাপোজ ডিসেম্বর 27 তারিখে আমরা চেক পেয়ে 1 লাখ টাকার চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, ব্যাংক ডিসেম্বর 27 বা 28 তারিখে আদায় করতে গেছে, এখানে যেদিন আমরা ডিসেম্বর 27 তারিখে চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, ডিসেম্বর 27 তারিখে যখন চেক পেয়ে আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, তখনই আমরা নগদান বইতে ব্যাংক জমা কী করেছি? বাড়িয়ে দিয়েছে। আর ব্যাংক আদায় করলে জাবেদা দেবে। সাপোজ ধরে নাও ব্যাংক আদায় করতে পারেনি, এবার ডিসেম্বর 28-এর কাহিনী বলি। ডিসেম্বর 28 তারিখে ব্যাংক আদায় করতে গিয়ে দেখে ওই লোকের অ্যাকাউন্টে টাকা নাই, যেটাকে আমরা বলি NSF চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিল চেক। তো তখন আমরা কি করি? ব্যাংক তো আদায় করতে পারেনি, আদায় না করলে কোনো জাবেদা দিবে না, কিন্তু আমরা নগদান বইতে আগেই কী করেছি? ব্যাংক জমা বাড়িয়ে রেখেছি, ওভার কনফিডেন্টে যে ব্যাংক আমাদের টাকাটা আদায় করবে, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি। সো এবার আমরা কি করব? প্রাপ্য হিসাব বাড়িয়ে দিব, আর কি করব? ব্যাংক ক্রেডিট করব। কারণ ব্যাংকে জমা বাড়িয়েছিলাম, ব্যাংকে জমা কমিয়ে দিব, কারণ ব্যাংকই আদায় করতে পারেনি। আর ব্যাংকের প্রতি তো কোনো জাবেদা হবে না, কারণ ব্যাংক তো আদায় করেনি। ওকে, দেন আরেকটা জিনিস শিখবো, দেখো তো, প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হয়েছে। প্রদেয় হিসাব মানে কি? দায়, আমাদের কাছ থেকে কেউ টাকা পাবে, ধরে নাও 40,000 টাকা পাবে আমাদের কাছ থেকে, প্রদেয় হিসাব, সেই টাকাটা আমাদের কাছে কি? দায়। আমরা প্রদেয় হিসাবকে নগদ টাকা না দিয়ে চেক দিয়ে দিয়েছি যে ভাই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিও। তো যখন এটা কিন্তু আমরা নগদান বইতে আগে লিখি, যখন আমরা চেক নগদান প্রদেয় হিসাবকে দিয়েছি, তখন নগদান বইতে জাবেদা দিয়েছি প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট করেছি কেন? ওই চেক নিয়ে যদি ব্যাংকে যায় তাহলে ব্যাংক তো তাকে টাকাটা দিয়ে দিবে, তাহলে আমাদের কি দায় কমে যাবে। তাই আমরা নগদান বইতে আগেই দায় কমিয়েছি। আর ব্যাংক ক্রেডিট করলাম বিকজ টাকাটা তো নগদে দিলাম না, ব্যাংকের মাধ্যমে। এবার যদি ব্যাংক তাকে পরিশোধ করে তাহলে কি জাবেদা দেবে? আমানতকারী ডেবিট, নগদ ক্রেডিট। ব্যাংকের নগদ কমে গেল, আর আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের দায় পরিশোধ করে, সো ব্যাংকেরও দায় কমে গেল, কারণ আমাদের টাকাটা ব্যাংকের কাছে রাখা হয়েছিল দায় হিসেবে। সো ব্যাংক পরিশোধ করলো মানে আমাদের দায় কি হয়ে গেল? কমে গেল। ওকে, তাই ব্যাংক আমানতকারী ডেবিট করছে। তো এই যে জাবেদাগুলো তোমরা দেখলাম, একটা কথা এই পরের ক্লাসগুলোতে প্রয়োজন হবে, কিন্তু মনে রেখো, আমরা কিছু লেনদেন আমরা নগদান বইতে আগে লিখতেছি, ব্যাংক পরে লিখতেছে ব্যাংকের বইতে। আবার কিছু লেনদেন ব্যাংক আগে লিখছে, লেখার পরে আমাদেরকে জানাচ্ছে, তারপরে আমরা নগদান বইতে লিখছি। তাহলে কেউ আগে লিখে, কেউ পরে লিখে। এই কারণে হিসাবকাল শেষে ডিসেম্বর 31 যখন আর্থিক অবস্থার বিবরণী করা লাগবে, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যাংকে কত টাকা জমা আছে সেটা চলতি সম্পদে দেখাতে হয়, তখন আমাদের ব্যাংক জমার পরিমাণ জানা প্রয়োজন। তখন গিয়ে দেখছি যে আমার নগদান বই বলছে আমার অ্যাকাউন্টে আছে 5 লক্ষ টাকা, নগদান বই অনুসারে হিসাব বলছে আমার অ্যাকাউন্টে আছে 5 লাখ, কিন্তু ব্যাংক বলছে যে না আমার অ্যাকাউন্টে আছে 4,90,000 টাকা। এই যে গরমিল হলো না?
কেন গরমিল হলো? কিছু লেনদেন আমরা আগে লিখছি, ব্যাংক পরে লিখতেছে, বা কিছু লেনদেন ব্যাংক আগে লিখতেছে, আমরা পরে লিখতেছি। সো আমরা যেই টাইমে ব্যাংকের কাছে জানতে চাচ্ছি কত টাকা অ্যাকাউন্টে আছে, ওই সময় ব্যাংক আমাদেরকে আর কম বেশি বলছে। আর এই কম বেশি দূর করার জন্য আমরা নগদান বই এবং পাস বইয়ের যে দুটাকে মিল করার জন্য যেই বিবরণীটা তৈরি করি, তার নামই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী ধারণা ক্লিয়ার হয়েছে, জাবেদাগুলো ক্লিয়ার হয়েছে। পরের ক্লাসগুলোতে ডিটেল থাকবে এবং ম্যাথ থাকবে, সাথে থাকবে।